ভাস্করবাবু এক সরকারি অফিসে চাকরি করেন। তার দুই ছেলে, অভয় আর অনন্ত। অভয় বড় আর অনন্ত ছোট। বড় ছেলে অভয় খুব ধীর স্থির, খেলাধুলো করলেও পড়াশোনাতে তার একদম মন নেই। স্কুলের শিক্ষকেরা প্রায়ই ভাস্করবাবুকে অভয়ের সম্বন্ধে বলে। অভয়কে নিয়ে ভাস্করবাবু খুব চিন্তিত। অন্যদিকে অনন্ত খুব চটপটে। প্রতি বছর বার্ষিক খেলা প্রতিযোগিতায় তার প্রাইজ বাঁধা। লেখাপড়াতেও কেউ কোনোদিন কিচ্ছু বলতে পারত না। দুই ভাই দুই রকমের হওয়ায় সকলেই সবসময় তুলনা করত যে অনন্ত কত ভালো পড়াশোনায় আর অভয় তো লেখাপড়াই করে না। লোকেরা তুলনা করলে কি হবে, দুই ছেলে ভাস্করবাবুর প্রাণ। সবসময় দুজনের জন্য একই ধরনের জামা কাপড় খেলনা নিয়ে আসতেন। এমনকি বইয়ের মলাটের রঙও দুজনের একই রকম হতো। অভয় ক্রমশ বড় হচ্ছে। সে এখন বুঝতে পারে বাবা এত কষ্ট করে তাকে পড়াশোনা করাচ্ছে, কিন্তু সে ভালো রেজাল্ট করতে পারছে না। তাকে নিয়ে যে বাবার চিন্তায় থাকতো সে কথা তার অজানা নয়। কিন্তু কিছুতেই পড়াশোনায় মন বসাতে পারত না। স্কুলে যেতেও ভালো লাগতো না। শুধু ভাবতো কখন স্কুল ছুটি হবে আর বাড়ি এসে মাটির পুতুল বানাবে। অভয়ের ঘরে তার তৈরি বিভিন্ন ধরনের মাটির পুতুল ভর্তি। ওদের বাড়িতে কেউ বেড়াতে এলে অভয় তাকে একবার তার ঘরে নিয়ে যাবে আর মাটির পুতুলগুলো দেখাবে। আর এত সুন্দর পুতুল বানাতো যে সবাই তার হাতের কাজের প্রশংসা করত, কিন্তু পড়াশোনা করতো না বলে সঙ্গে সমালোচনাও জুটত সমান তালে। তখন প্রশংসা পাওয়াটা যেন ম্লান হয়ে যেত। সে বছর বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হয়। অনন্ত প্রথম হয়েছে ক্লাসে। সে খুব আনন্দের সঙ্গে বাবাকে রেজাল্ট দেখালো। আর অভয় তো পাসই করতে পারেনি, তাই ভয়ে দরজার পিছনে দাঁড়িয়ে আছে রেজাল্ট নিয়ে। বাবাকে দিয়ে সই করাতে হবে। এদিকে স্কুলের শিক্ষক রেজাল্ট নিয়ে বাবাকে দেখা করতে বলেছেন। অভয় কাঁদতে কাঁদতে রেজাল্ট নিয়ে বাবার কাছে আসে। রেজাল্ট বাবার হাতে দিলে বাবা তো রেজাল্ট দেখে ভীষণ মারে। অভয় কাঁদতে থাকে আর বলে, বাবা, আমি পড়াশোনা করতে পারছি না, কিছু মনে থাকে না। বাবা, আমি খুব চেষ্টা করি। আমি জানি তুমি আমার খারাপ রেজাল্ট দেখে কষ্ট পাও, কিন্তু আমি পারছি না বাবা। ভাস্করবাবু বলেন, চুপ করো, তোমার সব মন পড়ে আছে ওই পুতুল বানানোর দিকে। কি করে পড়াশোনা হবে? আমি ওগুলো সব ভেঙে দেব, দেখি তোমার মাথায় পড়া ঢোকে কি না। অভয় কাঁদতে কাঁদতে বলে, না বাবা, ওগুলো ভেঙো না, আমি চেষ্টা করব, আমি অনেক পড়ব। আমি আর পুতুল বানাবো না, তুমি পুতুলগুলো ভেঙে দিও না। তুমি ওই ঘরে চাবি দিয়ে দাও, আমি যাব না ওই ঘরে। আর পুতুল বানাবো না, শুধু পড়ব, তুমি দেখো। তারপর থেকে অভয় আর পুতুল বানায় না। মন খারাপ করে থাকে, স্কুলে যায় আর বাড়ি এসেই বই পড়তে শুরু করে। ভাস্করবাবু সেটা লক্ষ্য করেন। তিনি ভাবতে থাকেন, এই ছেলেকে কিভাবে মানুষ করবেন, ছেলেটার ভবিষ্যৎ কি হবে। একদিন ভাস্করবাবু বাজারে গেছেন। রাস্তায় প্রভাত স্যারের সঙ্গে দেখা। প্রভাতবাবু প্রাইভেট টিউশনি করেন। ভাস্করবাবু প্রভাতবাবুকে অভয় ও অনন্তকে পড়ানোর জন্য বলেন। সেই মতো প্রভাতবাবু ওদের দুজনকে পড়াতে শুরু করেন। তিনিও খেয়াল করেন অনন্ত খুব সহজেই সব কিছু বুঝে নিতে পারলেও অভয় তা পারছে না। একদিন প্রভাতবাবু অভয়কে বলেন, আজ আমরা গল্প করব, কেমন? অভয়ের সঙ্গে নানা বিষয়ে কথা বলার পর প্রভাতবাবু জানতে পারেন অভয়ের পুতুল বানানোর দক্ষতার কথা। তিনি অভয়কে বলেন, কোথায় তোমার পুতুল ঘর, চলো দেখি তো। অভয় বলে, বাবা তালা দিয়ে রেখেছেন, আমি পড়াশোনা করি না, তাই বাবা ওই ঘরে ঢুকতে বারণ করেছেন।
প্রভাতবাবু বলেন, তুমি বাবাকে বলবে চাবি তোমাকে দিয়ে রাখতে, কালকে আমি তোমার পুতুল ঘর দেখব। অভয় খুব খুশি, স্যার পুতুলের ঘর দেখবেন বলেছে। সেই মতো সে বাবার কাছ থেকে পুতুল ঘরের চাবি চেয়ে রাখে। পরের দিন প্রভাতবাবু এলে অভয় স্যারকে পুতুলগুলো দেখায়। প্রভাতবাবু বলেন, বাহ, কি সুন্দর, এগুলো তুমি তৈরি করেছো? খুব সুন্দর তোমার হাতের কাজ তো। অভয় বলে, হ্যাঁ স্যার, আমি তৈরি করেছি, কিন্তু আমি তো পড়াশোনা করি না, পুতুল ভালো বানিয়ে কি হবে? ওগুলো কি আমায় খেতে দেবে? প্রভাতবাবু বলেন, হ্যাঁ দেবে, কেন দেবে না, তবে লেখাপড়া করাটাও দরকার। চলো এবার একটু পড়তে বসা যাক। আজ অভয়ের মন বেশ ভালো। স্যার পুতুলগুলো দেখেছেন, ভালো বলেছেন, তাই যেন অঙ্কগুলো বেশ সোজা সোজা মনে হচ্ছে। প্রভাতবাবু খেয়াল করলেন অভয়ের মধ্যে এক অদ্ভুত সরলতা। ও অঙ্কগুলো ঠিক করার চেষ্টা করছে, মুছে ফেলছে, আবার লিখছে, তবে ঠিক করার চেষ্টা করছে। ইতিমধ্যে ভাস্করবাবু অফিস থেকে ফিরে প্রভাতবাবুকে বললেন, কি, এর দ্বারা লেখাপড়া হবে না বলুন? ওকে ভাবছি একটা রিক্সা কিনে দেব, ও রিক্সা টানবে, এর থেকে বেশি কিছু ওর দ্বারা হবে না। প্রভাতবাবু বলেন, আহা, এই রকম বলছেন কেন? আপনার ছেলের মধ্যে অনেক প্রতিভা আছে, আজ দেখলাম কি সুন্দর পুতুল তৈরি করেছে। আপনি উৎসাহ দিন, ও একদিন অনেক বড় শিল্পী হয়ে উঠবে। পড়াশোনা নিশ্চয়ই দরকার, কি বলো অভয়? তুমি অনেক বড় বড় পুতুল বানাবে, তাই না? আর পুতুলগুলো যখন লোকে ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যাবে তখন দেবে তো? কিন্তু তুমি হিসাব করতে না জানলে তোমায় পুতুল বানানোর পরিশ্রমের জন্য যে মূল্য দেবে সেটা হিসাব করবে কি করে? তাই পড়াশোনা একটু করতে হবে। ঠিক বলছি তো অভয়? হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন, আমি সব শিখে নেব। ভাস্করবাবু চলুন আমরা একটু বাইরে যাই। প্রভাতবাবু তখন ভাস্করবাবুকে বললেন, আপনি অভয় পড়াশোনায় ভালো নয় বলে এত চিন্তা করছেন কেন? সবাই কি লেখাপড়ায় ভালো হয় বলুন তো? লেখাপড়ার এই ইঁদুর দৌড়ে আপনি ওকে নয় নাই বা সামিল করলেন। ওর মধ্যে অনেক প্রতিভা আছে, ও ভবিষ্যতে অনেক বড় শিল্পী হতে পারে। ওর প্রতিভাকে আরও উন্নত করার জন্য ওকে উৎসাহিত করুন। আমি বলছি ও একদিন আপনার মুখ উজ্জ্বল করে সমাজে বড় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ভাস্করবাবু বলেন, এটা তো ভেবে দেখিনি, এইভাবেও সফল হওয়া যায়। সফলতার একমাত্র পথ শুধু পড়াশোনা নয়, তবে পড়াশোনা জানা থাকলে নিজের প্রতিভাকে একটু দ্রুত সফলতার দিকে নিয়ে যাওয়া যায়। আজ থেকে অভয় আবার পুতুল বানাবে আর সঙ্গে একটু একটু পড়াশোনা করবে, তাই তো অভয়? হ্যাঁ বাবা, আমি পড়ব। ভাস্করবাবু বলেন, শুধু পড়ব না, বলো পড়ব আর পুতুলও বানাবো। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে। আমরা কোনো দিকে লক্ষ্য না করে শুধু পড়াশোনা নিয়েই চিন্তিত হয়ে থাকি। তাই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজস্ব প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর এই ধরনের আরও গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।